যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন তাদের সবাইকে সিপিআইএল এর পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে সদ্য বিহার নির্বাচন শেষ হয়েছে এবং ফলাফল ঘোষিত হয়েছে। সেটা আজকের আলোচনার একটা বিষয়, অর্থাৎ একটা সংক্ষিপ্ত পর্যালোচনা। আমাদের সঙ্গে পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য আছেন, তিনি রাখবেন। এখানে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটার কাজ শুরু হয়ে গেছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু মানুষ আতঙ্কে প্রাণ হারিয়েছেন বলেও সংবাদ মাধ্যম আপনারা সেটা জানিয়েছেন। এবং এই এসআইআরটার ইম্প্যাক্টটা বিহারের মাটিতে কি দাঁড়ালো এবং পশ্চিমবঙ্গেতেও এটা কি রূপ নিতে চলেছে তার একটা আভাস আমরা আজকে জানাবো। এবং সেই সঙ্গে সঙ্গে আগামীকাল উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরে আমাদের ত্রয়োদশ রাজ্য সম্মেলন, পার্টি রাজ্য সম্মেলন, সেটা শুরু হতে চলেছে। এটা 18, 19 এবং 20 এই 3 দিন নৈহাটি শহরে অনুষ্ঠিত হবে। এই নৈহাটি শহরের ঐক্যতান ভবন, সেই ভবনে আমরা এই সম্মেলন করতে চলেছি। আমাদের নৈহাটি শহরটাকে কমিউনিস্ট পার্টির যে কোনো সম্মেলনের ক্ষেত্রে একটা নামকরণ করা হয়। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষের সে অর্থে স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে বাম আন্দোলনের অন্যতম নেত্রী ইলা মিত্র আমরা নৈহাটি শহরের নামকরণ করেছি ইলা মিত্র নগর। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রয়াত হয়েছেন প্রবীর হালদার সাম্প্রতিক সময়, তার নামে আমরা আমাদের সম্মেলন যে সভাগৃহ তার নামকরণ করেছি। এবং এর আগে রাজ্য কমিটির 2জন সদস্য, কমরেড লেবাচাঁদ টুডু, যিনি নকশালবাড়ি আন্দোলনের সময়তে ডেবরা গোপীবল্লভপুরের অন্যতম নেতা হিসেবে সামনে এসেছিলেন এবং দীর্ঘ জীবন ধরেই তিনি ভারতবর্ষের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছেন। কমরেড লেবাচাঁদ টুডু এবং আমাদের রাজ্য কমিটির আরেকজন বর্ধমানের কমরেড অত্যন্ত সম্মানীয় একজন শিক্ষক অন্নদা প্রসাদ ভট্টাচার্য, তারা প্রয়াত হয়েছেন। এই 2জনের নামে আমরা সম্মেলনে মঞ্চের নামকরণ করেছি। তো তার ফলে আজকের এই সাংবাদিক বৈঠকে আমরা বিহার নির্বাচন, তার পরিণতি, তার একটা বিশ্লেষণ, এসআইআর নিয়ে কিছু কথা এবং আমাদের সম্মেলন, যে রাজ্য সম্মেলন হতে চলেছে সেখানেই আসলে যোগ দিতে এসেছেন পার্টির সাধারণ সম্পাদক। আমরা শুরু করছি এবং আজকের কথাটা এবং সামগ্রিকভাবে এই আলোচনাটা রাখবেন কমরেড দীপঙ্কর ভট্টাচার্য। আমি তাকে দিচ্ছি। সবাইকে নমস্কার। বিহারের নির্বাচনের ফলাফল তো সবাই আপনারা জানেন, কে কটা আসন পেয়েছে, কে কত ভোট পেয়েছে, এই তথ্য সবাই জানে। আমাদের তথ্যটা একটু আলাদা করে বলে দিই, আপনাদের অপরে জানা নেই। আমরা 20টা আসনে লড়েছিলাম এবং 20টা আসনে লড়ে আমরা 14 লক্ষের কিছু বেশি ভোট পেয়েছি এবং জিতেছি 2টো আসন খুব কম ব্যবধানে, মাত্র 95 ভোটের ব্যবধানে একটা আসন হারিয়েছি এবং 3000-এর কম ভোটের ব্যবধানে আরও 3টি আসন হারিয়েছি। আর অন্য বাম দলের মধ্যে সিপিআইএম 4টে আসনে লড়েছিল, তারা একটা আসনে জয়লাভ করেছেন, 3 লক্ষের কিছু বেশি ভোট আছে।
সিপিআই সম্ভবত 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কোনো আসন সিপিআই জিততে পারেনি, কিন্তু 3 লক্ষের বেশি ভোট আছে। তো সব মিলে বামপন্থীরা বিহারে 20 লক্ষের বেশি ভোট এবং 3টি আসন, এটা হচ্ছে আমাদের ফলাফল। তো বিহারের যে নির্বাচনটা হলো, সেটা এক কথায় বলতে গেলে 2010-এর যে বিহার নির্বাচনের ফলাফল ছিল, 15 বছর পরে তার একটা পুনরাবৃত্তি দেখা গেল। 2010-এ বিজেপি এবং নীতিশ কুমারের দল জেডিইউ, এই 2 দলের জোট 206টি আসনে জয়লাভ করেছে। আর এবার তারা পেয়েছে আরো 2-3টে দলকে সঙ্গে নিয়ে এনডিএ জোট 202। 2010-এ রাষ্ট্রীয় জনতা দল, সব থেকে বড় বিরোধী দল সেই সময়, তারা পেয়েছিল মাত্র 22টি আসন। কংগ্রেসের কাছে ছিল 4টি আসন। আমরা কোনো আসন সেবার জিততে পারিনি। সিপিআইয়ের কাছে 1টি আসন ছিল। তো সব মিলে এবারে আমরা জোট বেঁধে লড়েছিলাম এবং একটু একটু করে হয়তো আমাদের আসনের সংখ্যাটা সামান্য বেশি। বামপন্থীরা 3, কংগ্রেস 6 এবং রাষ্ট্রীয় জনতা দল 25 এবং আরেকটি ছোট দল আইআইপি, তারা 1টি আসন। সব মিলিয়ে আমাদের যে ইন্ডিয়া জোট, সেই জোটের খাতায় আছে 35টি আসন। এই যে নির্বাচনের ফলাফলটা, খুব স্বাভাবিকভাবেই এটা কোনো রকম কারণ নির্বাচনী অনুমানের মধ্যে ছিল, সম্পূর্ণ অনুমানের বিপরীতে, এবং এটাকে বুঝে ওঠাও বেশ মুশকিল। বলে আমাদের যেটা মনে হয় যে 2010টা তো বোঝা গিয়েছিল, কারণ সেটা নীতিশ কুমারের উত্থান পর্ব, সেই উত্থানের সময় এবং আমরাও তখন বিভক্ত ছিলাম। কিন্তু এইটা গত 20 বছর ধরে একটা সরকার, যে সরকার সম্পর্কে মানুষ যথেষ্ট বিতস্তত, বিরক্ত তা বিহারে, এবং যেটা গতবারের 2020 নির্বাচন ফলাফলে দেখা গিয়েছিল, 2024-এর নির্বাচনে বিহারেও দেখা গিয়েছিল, গোটা দেশ জুড়ে যে মোদী সরকার সম্পর্কেও মানুষের বিরক্তি ক্রমাগত বাড়ছে। এইরকম একটা অবস্থায় সরকার যখন যথেষ্ট দুর্বল, মানুষের বিরক্তি যথেষ্ট বেশি, রাস্তায় প্রতিদিন আন্দোলন, সেখানে লাঠি চলছে, এমন একটা পরিস্থিতি, একটা নির্বাচন হচ্ছে এবং সেই সরকার 202 আসন লাভ করছে, এটা তো রীতিমতো একটা গবেষণার দাবি রাখে। তো ফলে আমরা যেটা ঠিক করেছি যে নির্বাচনের ফলাফলটা নিয়ে আমরা ভালো করে খতিয়ে দেখব। গতকাল আমরা আমাদের সমস্ত প্রার্থীদের সঙ্গে বসেছিলাম পাটনাতে, এবং আগামীকাল থেকে আমরা 1 সপ্তাহের একটা কর্মসূচি নিয়েছি, গণসংযোগ কর্মসূচি, যাতে অবশ্যই যারা আমাদের ভোট দিয়েছেন 14 লক্ষের উপর মানুষ, তাদেরকে অবশ্যই তাদের ধন্যবাদ জানাবো। কিন্তু তার পাশাপাশি যারা ভোট দেননি, তাদের কাছ থেকেও যারা বোঝার চেষ্টা করব যে ব্যাপারটা কি, এবং সব মিলিয়ে এই ফলাফলটাকে বিহারের মানুষ কিভাবে দেখছে, এটাও আমাদের কাছে। কারণ আমরা বিহারের রাস্তায় এটা নিয়ে বিরাট কোনো উন্মাদনা, বিরাট কোনো উৎসাহ, উৎসব, এটা কিন্তু দেখছি না। এবং এক্সিট পোলেরও মোটামুটি গড় যে অনুমানটা ছিল, সেটা ছিল যে এনডিএ সরকার হবে, 130-35টা আসন পাবে, 200টা আসন পাবে। এটাই কোনো রকম এক্সিট পোলের মধ্যে 1-2 এক্সিট পোল যদি ছেড়ে দিই, তাহলে অধিকাংশ এক্সিট পোলের ভুল ছিল না, এবং যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে, ভোট শেয়ারে বিরাট কোনো পার্থক্য থাকবে না, এমনটাই কিন্তু সকলেরই অনুমান ছিল। আমি জানি না বাংলার যারা গিয়েছিলেন বিহারে নির্বাচন কভার করতে, কয়েকজনের সঙ্গে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, যারা দিল্লি থেকে এসেছিলেন তাদের অনেকে আমাকে বলেছেন আমরা দিল্লিতে বসে যেটা ভেবে এসেছিলাম, যেটা শুনে এসেছিলাম, খুব ইজি একটা নির্বাচন হচ্ছে এবং হেসে খেলে এনডিএ জিতে যাবে, কিন্তু 7 দিন 10 দিন বিহারে ঘোরার পরে আমাদের ধারণাটা পাল্টেছে, এবং আমরা এই ধারণা নিয়ে যাচ্ছি যে বিহারে রীতিমতো একটা লড়াই আছে। কিন্তু সেই রীতিমতো লড়াইয়ের কোনো ছবি নির্বাচনের ফলাফলে দেখা যাবে। আমরা 3টে জিনিস লক্ষ্য করেছি
নির্বাচনের ঠিক প্রাককালে বা নির্বাচন চলাকালে যে তিনটে বড় ঘটনা বিহারে ঘটেছে, এবং যেটা যদি আগামী দিনগুলোতে এটা যদি কোনো একটা নির্বাচনী মডেলের অঙ্গ হয়ে যায়, তাহলে ভারতবর্ষে নির্বাচনের আর বিশেষ কোনো অর্থ থাকবে কিনা সেটাই একটা সন্দেহের ব্যাপার। তার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে এসআইআর, যেটা এখন পশ্চিমবাংলাতে শুরু হয়েছে। এবং পশ্চিমবাংলার মানুষও দেখছেন, বাংলার মানুষ, আমি দেখছিলাম শুধু মানুষ না, যাদের ঘাড়ে এই দায়িত্বটা পড়েছে এই এসআইআর কে পরিচালনা করার, সিডিএলও, মানুষের কীরকম হয়রানি সাধারণ মানুষের, এটার ফলাফল কী হবে, রাজনীতিটা কী সেটা সরিয়ে রাখা। একটা এই ধরনের ঘটনা যখন ঘটে, যখন কোনো হঠাৎ করে নোট বাতিল করে দেওয়া হয়, এনআরসি চলে আসে, করোনাকালে লকডাউন চলে আসে, তখন সাধারণ মানুষের যে বিরাট হয়রানি সেটা সবার আগে চোখে পড়ে। সেই সবার আগে যে জিনিসটা পশ্চিমবাংলাতেও চোখে পড়ছে, এই জিনিসটা বিহারে ঘটেছে। এবং বিহারে তো পশ্চিমবাংলা থেকে আরো বড় আকারে ঘটেছে, কারণ এখানে তো এখন নির্বাচনটা একটু দেরি আছে। বিহারে একদম যখন নির্বাচনের ঠিক মুখে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। এবং এসআইআর এর ফলে যেটা হলো সেটা হচ্ছে, যদি পরিসংখ্যান দিয়ে বুঝতে চাই, 70 লক্ষ, প্রায় 70 লক্ষ, 69 লক্ষ ভোটারের নাম কলমের এক খোঁচায় কেটে দেওয়া হলো। 69 লক্ষের নাম কাটা পড়লো, আর 25 লক্ষের মোটামুটি রাফলি 25 লক্ষের নাম যুক্ত হলো। এবং এই যে 25 লক্ষের নাম যুক্ত হলো, এটাও দুটো ধাপে। একটা তো এসআইআর চলাকালীন, তাতে 22 লক্ষ নাম যুক্ত হয়েছিল। আর একটা হচ্ছে এসআইআর হয়ে যাওয়ার পরে, এসআইআর এর পরে আমরা শুনলাম বিহারে 7,42,00,000 ভোটার। আর নির্বাচনটা যখন হচ্ছে, তখন যে ভোটার লিস্টের পরিসংখ্যানটা নির্বাচন কমিশন দিল, সেটা হচ্ছে 7,45,00,000 কিছু বেশি। অর্থাৎ এসআইআর এর পরিসমাপ্তি, ঘোষিত পরিসমাপ্তি এবং নির্বাচনের ঠিক প্রাক্কাল অবধি একটা যে মাত্র 10 দিনের একটা সময় আছে, একটা ছোট্ট উইন্ডো, সেই সময়টার মধ্যে প্রায় 3.5 লক্ষ মানুষের নাম ঢুকেছে, ভোটার ঢুকেছে। তো এইটার ফলে প্রত্যেকটা বিধানসভাতেই গড়ে 15,000 থেকে 25,000 এদিক ওদিক হয়ে গেছে নাম। অধিকাংশ জায়গাতেই নাম কমেছে, সমস্ত জায়গাতেই কোথাও নাম তো অবশ্যই বাড়েনি, কিছু কিছু জায়গায় বেশি কমেছে, কিছু কিছু জায়গায় একটু কম কমেছে। তাহলে এই যে এত বড় একটা নাম কাটা গেল, এটার ফলে যেটা নিয়ে আমাদের আশঙ্কা ছিল যে বিহারে হয়তো 2 কোটি মানুষের নাম কাটা যাবে, যেটা ইলেকশন কমিশনের শুরুতে বলেছিলেন যারা বাইরে থাকেন, এবং সেই সংখ্যাটা বিহারে যথেষ্ট বেশি। এই পরিযায়ী, যাদেরকে আমরা এখানে বলি বিহারে বলে প্রবাসী, তো এই সমস্ত প্রবাসী মানুষ, প্রবাসী শ্রমিক, তাদের নাম কাটা যাবে এবং প্রায় 2 কোটির আশঙ্কা ছিল। তো প্রচুর আন্দোলনের ফলে হয়তো সেই সংখ্যাটা একটু সীমিত থেকেছে, 69 লক্ষ, কিন্তু নামটা কাটা গেছে। এবং এই এসআইআর ফলে যেটা হয়েছে, মানুষের মধ্যে বিরাট আতঙ্ক, বিরাট প্যানিক। এসআইআরটা তো প্রথমে তো ভোট কাটা যাবে, এটার ফলে নাগরিকত্ব চলে যেতে পারে, এবং ভোট এবং নাগরিকত্ব এগুলো যদি চলে যায়, তাহলে আর পড়ে থাকবে কি? সেখানে সংরক্ষণও থাকবে না, রেশনটাও থাকবে না, পেনশনটাও থাকবে না। তো একটা বিরাট রকমের সংকটের মুখে মানুষ পড়বে। এবং ফলে আমরা যেটা দেখেছি যে এবারের ভোটটাকে মানুষ সিরিয়াসলি নিয়েছে। এবারে ভোটের বিহারের হিসেবে যে ভোটটা পড়েছে সেটা বেশ যথেষ্ট বেশি, এবং প্রচুর প্রবাসী, তাদেরকে ট্রেনে করে আনাও হয়েছে। এবং যেখানে 4টে ট্রেন তো আমরা জানি হরিয়ানা থেকে কীভাবে এসছে, এবং সেটা বিজেপি তাদেরকে পাঠিয়েছে এখানে ভোট দিতে। এইটা একটা বড় ব্যাপার, যেটা অবশ্যই নির্বাচনে একটা বড় প্রভাব ফেলেছে। এক্স্যাক্টলি কিভাবে, কতটা প্রভাব ফেলেছে, এটা আরো বিশ্লেষণ সাপেক্ষ, কিন্তু এটা প্রভাব অবশ্যই পড়েছে। দ্বিতীয় যে ব্যাপারটা হয়েছে বিহারে, এবং এটাও যদি আগামী দিনে একটা ভারতবর্ষের মডেল হয়ে যায়, তাহলে ক্ষমতায় থাকা কোনো সরকারকেই ফেলে দেওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। সেটা হচ্ছে বিহারে প্রায় 30,000 কোটি টাকা নির্বাচনের ঠিক প্রাক্কালে এবং নির্বাচন চলাকালে 3 কোটি বা 3.5 কোটি মানুষের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো। 3টে বড় ব্যাপারের মধ্যে ছিল। একটা, আপনারা জানেন যে বিহারে
যে ওল্ড এজ পেনশন, ওল্ড এজ বা যাদেরকে আমরা ডিফারেন্টলি এবলড বলি, ডিসেবলড বলি, বা আজকাল নতুন শব্দ এসছে দিব্যাঙ্গ হিন্দিতে, তো তাদের পেনশনটা ছিল মাত্র 400 টাকা। এবং এই 400 টাকার পেনশন দীর্ঘদিন ধরে ওই পেনশনই ছিল। সেটার বিরুদ্ধে প্রচুর আন্দোলন হয়েছে, অন্তত 3000 টাকা পেনশনের দাবিতে প্রচুর আন্দোলন, কিন্তু সরকার কোনোদিন কিছু শোনেনি। ঠিক নির্বাচনের প্রাককালে এই 400 টাকা বাড়িয়ে করে দেওয়া হলো 1100। ফ্রিতে বিদ্যুতের বন্টনের দাবি, যেটা ধরুন 200 ইউনিট দিল্লি থেকে শুরু হলো, দিল্লি, পাঞ্জাব, আপনার ঝাড়খণ্ডে মানুষ পায়, তো বিহারেও ফ্রি ইলেকট্রিসিটি 200 ইউনিট, এটা মানুষের খুব জনপ্রিয় দাবি। এবং নীতিশ কুমার বারবার সেই দাবি প্রত্যাখ্যান করেছে যে 1 ইউনিট আমি ফ্রিতে দেবো না, কিন্তু সেই নীতিশ কুমার ঠিক নির্বাচনের মুখে 125 ইউনিট বিদ্যুৎ ফ্রি। এবং ধরুন বিহারের মিড ডে মিল তারা পেতেন 1650 টাকা, এবং গোটা দেশের মধ্যে বোধহয় প্রায় সর্বনিম্ন তালিকায়। প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর হরতাল, সেখানে প্রচুর দমন পীড়ন, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। জীবিকা, এটা হচ্ছে লাইভলিহুড মিশনের যারা কর্মী, অঙ্গনবাড়ি, আশা, এই সবাই আন্দোলন করেছে তাদের দাবি দাওয়া নিয়ে। কোনো দাবি কোনোদিন সরকার শোনেনি, এবং কখনো যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে সেই এগ্রিমেন্টটা পালন হয়। কিন্তু ঠিক নির্বাচনের প্রাক্কালে দেখা গেল যে মিড ডে মিলের পয়সা ডাবল করে দেওয়া হচ্ছে, আশার পয়সা বাড়িয়ে দেওয়া হচ্ছে, অঙ্গনবাড়ির পয়সা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং সব থেকে যেটা চর্চিত বড় স্কিম, যেটা ওরা বললেন যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, এটা হচ্ছে 10,000 টাকা। ওখানে সেলফ হেল্প গ্রুপগুলো, যেটা জীবিকা লাইভলিহুড মিশনের মাধ্যমে পরিচালিত হয়, তো জীবিকা নেটওয়ার্কের সাথে যুক্ত 1.5 কোটি মহিলা, তাদেরকে এককালীন 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে সোজা পাঠিয়ে দেওয়া হলো। এবং এই অ্যাকাউন্টে কিন্তু এটা শুরু হলো নির্বাচনের আগে, নির্বাচন হওয়া কালেও চলতে থাকলো, নির্বাচনও চলছে আর অ্যাকাউন্টে টাকাও ঢুকছে। এই ব্যাপারটা বিহারে হলো। এবং আরো যেটা হলো যে এই 10,000 টাকাটা নিয়ে অমিত শাহ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই 10,000 টাকাটা হচ্ছে একটা সিড মানি, এটা একটা সিড মানি, পরবর্তীতে এর ভিত্তিতে আমরা আপনাদেরকে বড় লোন পাইয়ে দেবো। এবং আপনারা জানেন যে বিহারে লোনটা একটা খুব বড় প্রশ্ন মহিলাদের কাছে। মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো যে লোন দিয়েছে, এবং সে যেভাবে সেই লোনের টাকা তাদের কাছ থেকে আদায় করা হয়, তার ফলে প্রচুর আত্মহত্যা হচ্ছে, প্রচুর মানুষকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। তো এরকম একটা জায়গায় যখন অমিত শাহ বললেন যে এটা 10,000 টাকাটা সূত্রপাত, আগামী দিনে আরো বড় লোন পাইয়ে দেওয়া হবে, তখন দেখলাম যে নীতিশ কুমার সঙ্গে সঙ্গে বললেন না, এই 10,000 টাকাটা কিন্তু ফেরত দিতে হবে না, এই 10,000 টাকাটা লোন নয়, এটা আমরা দিয়ে দিলাম আপনাদেরকে। তো এই ব্যাপারটা হলো। এবং এটাও যাতে এই 10,000 টাকাটা ভোটে কনভার্ট হয়, সেটা সম্পূর্ণ গ্যারান্টি করার জন্য আপনারা খেয়াল করে দেখবেন, ইলেকশন কমিশন নির্বাচনের পরে যে প্রেস নোটটা জারি করেছে, তাতে পরিষ্কার বলা আছে দুটো ফেজে 90, 1,80,000 জীবিকা ভলান্টিয়ারকে নির্বাচনী দায়িত্ব পালনে দেওয়া হয়েছে। এবার পোলিং ডিউটি, তাদের পোলিং ডিউটিটা হচ্ছে মহিলাদেরকে বুথে নিয়ে আসা, বুথের ভেতরে তারা বসেছে, এবং মহিলাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে ভোটটা না দিলে কিন্তু 10,000 টাকাটা চলে যাবে, আর ভোটটা দিলে পরে কিন্তু সামনে আরো 2 লক্ষ টাকা পাওয়ার একটা স্বপ্ন আছে, সম্ভাবনা থাকে। তো ফলে 10,000 টাকাটাকে ভোটে কনভার্ট করানোর জন্য এটা মহিলাদের সদিচ্ছার উপরে ছেড়ে না দিয়ে, এটা অনেকেই ভাবছেন যে না নুন খেয়েছি যখন, তখন পয়সাটা ভোটটা তো দিতেই হবে। তো তাও সেটা তাদের সেই নীতিবোধ, বিবেচনাবোধ তাদের উপরে ছেড়ে না দিয়ে সেটাকে রীতিমতো এনশিওর করার জন্য 1,80,000 জীবিকা ভলান্টিয়ারকে নির্বাচনে দায়িত্ব দিয়ে নামিয়ে দেওয়া হবে। তৃতীয় যে একটা ব্যাপার রয়েছে, যেটা বিহারের জন্য অত্যন্ত বড়, এবং সেটা হচ্ছে নির্বাচন চলাকালীন আদানিকে একটা পাওয়ার প্ল্যান্টের জন্য 1050 একর জমি ভাগলপুরের পীরপৈতিতে দিয়ে দেওয়া হলো, মাত্র 1 টাকা বছরে লিজের বিনিময়ে। সেই জমি 33 বছর আদানির কন্ট্রোলে থাকবে, আদানি ব্যবহার করবে,
1050 একর জমি, উর্বর জমি, যেখানে মানুষ আছে, গ্রাম আছে, চাষবাস হয়, কয়েক দশক ধরে আম গাছ, লিচু গাছ, বিভিন্ন গাছ আছে, সেই সমস্ত গাছ কেটে দেওয়া হবে, সেই সমস্ত মানুষকে উচ্ছেদ করা হবে, সেই সমস্ত চাষবাস নষ্ট হয়ে যাবে। সেখানে 33 বছরের জন্য জমি, আর শুধু একটু না। তো ভাবতেই পারেন যে যখন আদানিকে, প্রথমে তো লোকে ভাববে যে আদানিকে এত সস্তায় জমি কেন দেওয়া হয়। আদানি তো ভারতবর্ষের সব থেকে ধনী, হয় 1 বা 2 নম্বরে থাকে, কখনো মুকেশ আম্বানি 1 আর গৌতম আদানি 2, কখনো মুকেশ আম্বানি 2 আর গৌতম আদানি 1 নম্বরে। এটাই তো ভারতবর্ষের চেয়ার। তো সেখানে আদানিকে কেন ফ্রিতে জমি দেওয়া হয়? আর যদি দেওয়াও হয় তাহলে তো নিশ্চয়ই অবশ্যই এটাই হবে যে তাহলে তোমাকে আমি ফ্রিতে জমি দিচ্ছি, তুমি আমাকে সস্তায় বিদ্যুৎ দাও, তাহলে সেই সস্তার বিদ্যুৎটা বিহারের মানুষ পাবে। কিন্তু এটাও নয়, এখানেও বিদ্যুৎটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ, 6 টাকার বেশি ইউনিট, এবং যে কারণে প্রাক্তন ভারতবর্ষের বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং, যিনি বিজেপির সাংসদ ছিলেন ভোজপুরের আড়া থেকে গত 10 বছর, গত নির্বাচনে আমাদের কমরেড সুদামা প্রসাদ তাকে পরাজিত করেছেন, তিনি অভিযোগ আনলেন যে এটা আসলে একটা 62,000 কোটি টাকার কেলেঙ্কারি এবং সিবিআই তদন্ত হওয়া উচিত। এবং প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীর এই কেলেঙ্কারির কথা বলার ফলে গতকালের খবর হচ্ছে তার 2 দিন আগে নির্বাচন হয়ে যাওয়ার পরে বিজেপি তাকে সাসপেন্ড করলো এবং তিনি বিজেপি থেকে বেরিয়ে এসেছেন। তো ফলে একজন প্রাক্তন মন্ত্রীকে, যার কাছে হাড়ির খবর আছে, ঘরের খবর আছে, সরকার কি করে চলে, এই ডিলগুলো কি করে হয়, কিভাবে পাইয়ে দেওয়া হয়, তিনি 62,000 কোটি টাকা একটা অভিযোগ করেছেন। তো এর ফলে বিহারের সামনে যে পরিস্থিতিটা দাঁড়ালো, সেই পরিস্থিতিটা হচ্ছে বিহারের সামন্ততান্ত্রিক উৎপীড়ন, হিংসা, এটা তো একটা দীর্ঘদিনের ব্যাপার, যেটা হয়তো কিছুটা কমেছিল, সাম্প্রতিককালে আবার বাড়তে শুরু করেছে, নির্বাচনের মধ্যে তার সংকেত দেখা গেছে। বিহারে সাম্প্রদায়িক হিংসা এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা অভিযান, এটাও বাড়ছে। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে কর্পোরেট লুট, কর্পোরেটের আড্ডা, এটা বিহারে খুব বেশি সরাসরিভাবে ছিল না, এটা আগামী দিনগুলোতে হতে যাচ্ছে। এরকম একটা অবস্থার মুখে এখন বিহার পড়েছে। আমরা অবশ্যই নির্বাচনের পুরো ব্যাপারটা নিয়ে সবাইকেই ভাবতে হবে, আমাদেরও ভাবতে হবে যে আমাদের কাছে যেটা সকলে আশা করেন যে যেরকমই হওয়া হোক না কেন, একটা কমিউনিস্ট পার্টি দীর্ঘদিনের আন্দোলনের পার্টি, তো সেখানে অবশ্যই এই ঝড়ের মধ্যেও একটা শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকবে। তো সেটা আমরা ঠিক পারিনি। 95টা ভোটে ভোজপুরের মতো জায়গায় আসন হারাতে হয়েছে। সিওয়ানের মতো জেলায়, যেখানে আমরা 3টে আসনে লড়ছিলাম, সেখানেও আমরা জিরাদই আসনটি 2600 ভোটে হারিয়েছি। তো ভোজপুর বা সিওয়ানের মতো জেলায় এবারে আমাদের কাছে একটিও আসন নেই। বালিগঞ্জ আমরা জিতেছি, কারাকাট আমরা জিতেছি, অর্থাৎ নগদ অঞ্চলে একটা এবং শাহবাগ অঞ্চলে একটা আসন আমরা জিতেছি। তো এটা তো আমাদেরও অবশ্যই খতিয়ে দেখতে হবে যে আমাদের এই যে নির্বাচনে ভোটের অঙ্কে দুর্বলতা কম, ভোটের অঙ্কে তেমন কোনো দুর্বলতা নেই, কিন্তু যে মাত্রায় এবারে ভোট পড়লো সেই অনুপাতে দেখতে গেলে জিততে হলে আমাদের আরও বেশি ভোট দরকার ছিল। তাহলে সেই আরও বেশি ভোটটা কেন এলো না, এটা একটা আমাদের কাছে বড় প্রশ্ন। আমরা সেটা নিয়েও নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমাদের পুরো জোট, অবশ্যই কংগ্রেসকেও দেখতে হবে, রাষ্ট্রীয় জনতা দলকেও দেখতে হবে। কয়েকটা প্রশ্ন বিহারের নির্বাচনে উঠে এসেছিল, যেটা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়ে, এবং বিশেষ করে ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে আমাদের জোটের পক্ষ থেকে নাম করা হয়েছিল মুকেশ সাহানি, এবং বাকি কোনো নাম উল্লেখ করা হয়নি, সরাসরি বলা হয়নি যে একজন মুসলিম ডেপুটি চিফ মিনিস্টার হবেন, এবং এটা একটা বড় প্রশ্ন দাঁড়ায়। এবং এর ফলে MIM তারা জোটের বাইরে থেকেও, এটা অবশ্যই উল্লেখযোগ্য, তারা 5টা আসন জিতেছেন, 5টা আসন জিতেছেন। এবং যে প্রশ্ন থেকে কিন্তু এই বিতর্কটা উঠলো যে মুসলিম প্রতিনিধিত্ব যাতে বাড়তে পারে, কিন্তু ফলাফলটা হলো ঠিক তার উল্টো। এবারে মুসলিম এমএলএদের সংখ্যা বিহারে মাত্র 11, এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপি 101 জনের মধ্যে তো একজনও মুসলিম প্রার্থী ছিল না। JDU এর সম্ভবত 3 জন হয়তো প্রার্থী ছিল, 1 জন জিতেছে। তার মানে সরকার পক্ষ, সেই সরকার পক্ষে মুসলিম বিধায়কের সংখ্যা মাত্র 1,
আর বাকি 35 আমাদের এবং MIM এর 5-40, এই 40-এর মধ্যেই 10 জন মুসলিম বিধায়ক আছে। এটা একটা বড় প্রশ্ন। আর শেষ কথা বলি, সেটা হচ্ছে যেটা নিয়ে পশ্চিমবাংলাতেও অনেকেই আমি দেখছিলাম অনেক ভবিষ্যৎবাণী করছিলেন যে প্রশান্ত কিশোর যে অন্তত 10-12% ভোট তো তিনি অবশ্যই আনবেন, অন্তত কয়েকটা আসন তো অবশ্যই জিতবেন। কিন্তু যেটা দেখা গেল যে তার ভোটের যে 243টাতেই লড়ার কথা ছিল, কয়েকটা আসনে তিনি অভিযোগ করলেন যে বিজেপির চাপে তার কিছু প্রার্থীকে সরে যেতে হয়েছে। তো 200 সম্ভবত শেষ পর্যন্ত 37 বা 40টা আসনের প্রার্থী ছিল, তারা ভোট পেয়েছেন 3%, 3-এর থেকে সামান্য বেশি, কোনো আসন তারা পান। এটা অবশ্যই একটা খুব বড় ব্যাপার। এবং এই যে একটা নতুন অ্যাকাউন্টে প্রকল্প, এটাকে আমি একটা রাজনৈতিক প্রকল্প বলি, বেতনভোগী কর্মী দিয়ে কোনো আন্দোলন ছাড়া, কোনো রকম রাজনীতি, কোনো রকম মতাদর্শ এগুলোকে সরিয়ে রেখে শুধু কিছু প্রশ্ন তুলে আর সম্পূর্ণ ওপর থেকে প্রচুর টাকা পয়সা নিয়ে মাঠে নেমে এবং কয়েকশো কর্মীকে হাজার হাজার টাকা বেতন দিয়ে এই বেতনভোগী কর্মীদের ভিত্তিতে একটা রাজনৈতিক দল গড়ে তোলা, এটা একটা নতুন ভারতবর্ষের জন্য কর্পোরেট রাজনৈতিক প্রকল্প, রাজনীতির কর্পোরেটায়ন, সেটাও একটা প্রয়োগ শুরু হয়েছিল বিহার থেকে। বিহারে প্রাথমিকভাবে সেই প্রয়োগটা ধাক্কা খেয়েছে। এই হচ্ছে মোটামুটি নির্বাচনের ফলাফল। আমরা মানুষের মধ্যে আছি, যেটা আমি বললাম, আগামী 7 দিন আমাদের একটা খুব নিবিড় গণসংযোগ অভিযান চলবে। বিভিন্ন বুথের আমরা অধ্যয়ন করব। আমাদের রাজ্য কেন্দ্রীয় কমিটি পাটনাতে তার অধিবেশন হবে 28 থেকে 30 নভেম্বর, তারপরে রাজ্য কমিটিরও বৈঠক হবে। আমরা এটা পুরো খতিয়ে দেখছি, কিন্তু আমরা জানি এই যে অস্বাভাবিক যে ফলাফলটা, এই অস্বাভাবিক অবস্থাটা বেশি দিন থাকে না। এরকম অতীতে অনেক উদাহরণ আছে, ওটা ভারতের ক্ষেত্রেও এবং রাজ্য বিধানসভাগুলোতেও এই ধরনের অস্বাভাবিক একটা মেজরিটি নিয়ে কোনো সরকার যখন তৈরি হয়, সেখানে কিছুদিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এবং সেই স্বাভাবিক অবস্থা হচ্ছে বিহারের মতো জায়গায় মানুষের দাবি দেওয়া, মানুষের আন্দোলন, এবং যে অপরাধ বাড়ছে। নির্বাচনের মধ্যে দুলারচাঁদ যাদব হত্যা হলো মোকামার মতো জায়গায়, প্রচুর মানুষ ভোট দিতে গিয়ে আক্রান্ত হলেন, বাড়ি থেকে বেরোতে গিয়ে আক্রান্ত হলেন। এইটা বাড়ছে বিহারে। এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলনে থাকবো। আর বাকি পশ্চিমবাংলা, যেটা কমরেড বললেন, রাজ্য সম্মেলন, সেই উপলক্ষে আমার এখানে আসা। তো বাংলায় আমাদের কাছে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে বাংলায় দ্রুত বামপন্থার পুনর্জাগরণ এবং একটা তৃতীয় শক্তির উত্থান। কারণ এটা যদি না হয়, তাহলে ওই যেটা শোনা যাচ্ছে অঙ্গভঙ্গ কলিঙ্গ, ওই যেটা শোনা যাচ্ছে যে উড়িষ্যার মতো, এবারে মোদী বললেন যে গঙ্গাটা, আমি তো মনে করি এটা গঙ্গা বইছে না, এটা উল্টো গঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভারতবর্ষে পুরো নির্বাচনী প্রক্রিয়াতে। SIRটা উল্টো গঙ্গা, এই ক্যাশ ট্রান্সফারটা উল্টো গঙ্গা। এই উল্টো দিকে বইয়ে দেওয়া, উল্টো খাতে বইয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা তো বাংলার মানুষ অবশ্যই সেটা দেখবেন, আটকে দেবেন, আমরা বিশ্বাস করি। কিন্তু ব্যাপারটা যদি উড়িষ্যার মতো হয়ে যায়, তাহলে একটা সময়ের ব্যাপার, দুম করে দেখা যাবে যে সেখানে বিজেপি চলে যাবে। তাই পশ্চিমবাংলাতেও দ্রুত পা চালিয়ে এখানে বামপন্থীরা উঠে আসুন এবং মানুষের প্রত্যেকটা যে দুর্দশা, এই SIR, আমরা এই SIR নিয়ে মানুষের যে হয়রানি, সেই হয়রানিতে বিপন্ন আক্রান্ত মানুষের পাশে আছি। SIR মানে হচ্ছে মানুষের ভোটিং রাইট। আমাদের কাছে সব থেকে যে বড় প্রশ্নটা, কার নাম থাকবে, কার নাম যাবে, সেখানে কত দুর্নীতি হবে। কারণ বিহারে আমরা দেখলাম SIR এর আগের যে তালিকাটা ছিল, সেই তালিকাটায় যদি বেশ কিছু ভুল থেকে থাকে, SIR এর পরে যে তালিকাটা এলো, এটা তো আরও ভুলে ভরা, এটা তো আরও বেশি ভুলে ভরা। মৃত মানুষের নাম আছে, 0 নম্বরের বাড়িতে প্রচুর মানুষ আছে, উল্টো ছবিতে, যেটা ওই হরিয়ানাতে দেখলেন ব্রাজিলিয়ান মডেলের ছবি, এই ধরনের ব্রাজিলিয়ান মডেল বিহারেও প্রচুর পাওয়া যাবে। বিহারের মানুষ নামটা তামিলে লেখা, নামটা
কন্নড় ভাষায় লেখা, এক বাড়ির ঠিকানায় 0 নয়, হয়তো কোনো বাড়ির নাম আছে কিন্তু সেখানে 40, 50, 90, 500 জনের একই ঠিকানা, এগুলো আকচার আছে বিহারের যে ভোটার লিস্ট। ফলে এসআইআরটা দিয়ে কোনো শুদ্ধিকরণ হয় না, এটা আমরা দেখছি, এটা কোনো সংশোধন নয়, এটা একটা ইলেকট্রাল পার্জ, এটা একটা মানুষকে উচ্ছেদ করা। এবং স্বাভাবিকভাবেই যে মানুষ যত দুর্বল বিভিন্ন কারণে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সংখ্যালঘু অংশ, এই সমস্ত মানুষ, তারা প্রবাসী শ্রমিক, তারা সবার আগে, তাদের বিপন্নতা আরো বেশি। যে মানুষ খানিকটা সচ্ছল, যার জমি আছে, যার বাড়ি আছে, যার একটা সামাজিক প্রতিপত্তি আছে, তাদের বিপন্নতাটা কম, আর যার নেই তার বিপন্নতা অনেক বেশি। তো আমরা বিপন্ন মানুষের পাশে ভোটের রাইটটা বাঁচানোর জন্য পশ্চিমবাংলাতে এই লড়াইতে আছি। ঠিক যেরকম আমরা পরিযায়ী শ্রমিক, বাংলাভাষী শ্রমিক, তাদেরকে যে বাংলাদেশি বলে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হলো, সেই আক্রমণ চলছে আজও, সেই আক্রমণের মুখে দাঁড়িয়েও আমরা যেরকম পরিযায়ী শ্রমিকের পাশে আছি, একইভাবে বিহারের মতো পশ্চিমবাংলাতেও এসআইআর আক্রান্ত মানুষ, সেই মানুষের ভোটিং রাইট, সেই ভোটিং রাইট বাঁচানোর জন্য এই লড়াইয়ে আমরা তার মধ্যে আছি। আমরা এটার মধ্যে আছি। একটা নতুন খবর শুনলাম যে বিজেপির মন্ত্রী বলছেন যে রামমোহন রায় সম্পর্কে কথা আসছে, তিনি নাকি দালাল, তো এই যে তিনি নাকি হিন্দু বিরোধী। তো আমার যতদূর তো মনে পড়ে, রামমোহন যে বড় কাজটা করেছিলেন সেটা সেই সময় সতীদাহ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে। তার মানে সতীদাহ প্রথাটাকে যারা ফিরিয়ে আনতে চায়, সতীদাহ প্রথাকেই যারা সনাতন একটা বিরাট ঐতিহ্য বলে মনে করে, তাদের চোখেই অবশ্য রামমোহন হিন্দু বিরোধী হবেন, তাদের চোখেই তিনি দালাল হবেন। তো এই ব্যাপারটা হচ্ছে। তো বাংলায় তো ভাষা, সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য সব কিছু নিয়েই বড় আক্রমণের মুখে আমরা পড়ছি। এটা চলবে, সেই আক্রমণের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএমের পক্ষ থেকে আমরা অবশ্যই বাংলার যা কিছু গৌরবময়, যা কিছু উজ্জ্বল, যা কিছু বাংলার ঐতিহ্যবাহী, স্বাধীনতা আন্দোলনের আগে, কৃষক আন্দোলন, সামাজিক সাংস্কৃতিক আলোড়ন, সেই সমস্ত উজ্জ্বল ইতিবাচক যে আমাদের গৌরব ঐতিহ্য, আমরা তার পক্ষে দাঁড়াই, দৃঢ়ভাবে আমরা সেটার পক্ষে দাঁড়াবো, থাকবো, যে কোনো অন্যায়, অপমান, অত্যাচারের বিরুদ্ধে, এবং বাংলার বিপন্ন আক্রান্ত মানুষের পাশে আমরা থাকবো। পশ্চিমবাংলা যে সরকারটা আছে বলার অপেক্ষা রাখে না, এই সরকার সম্পর্কে মানুষের বিরাট ক্ষোভ, বিরাট বিক্ষোভ, সেখানে একের পর এক আক্রমণ, একের পর এক গণতন্ত্রের উপরে আঘাত, একের পর এক ধর্ষণের ঘটনা, এবং এই সমস্ত ঘটনাগুলোতে রাজ্যের যে সরকার, সেই সরকারের যে ভাবমূর্তি এবং সরকারের যে ভূমিকা, সেটা অবশ্যই রাজ্যের মানুষ দেখছেন, এটা মোটেই গ্রহণযোগ্য, সমর্থনযোগ্য নয়। তাই পশ্চিমবাংলাতে লড়াইটা দ্বিমুখী, কিন্তু সবার আগে এটা অবশ্যই গোটা ভারতের যে লড়াই, বাংলা বিচ্ছিন্ন নয়। একটা সময় ছিল যখন আমরা বলতাম যে বাংলা আজ যা বলে, আজ যা ভাবে, সেটা আগামী দিনে ভারতবর্ষ বলে এবং ভাবে। আজকে এখন মোদী সেই উল্টো গঙ্গা নিয়ে বাংলা আসতে চাইছেন, বাংলাকে নতুন করে বানাতে চাইছেন। তো বাংলা লড়বে, আমরাও সেই লড়াই আছি। দিবঙ্গতা, বিহারের নির্বাচনে ইলেকশন কমিশনের রাজনৈতিক ভূমিকা কতটা? ইলেকশন কমিশনের তো সম্পূর্ণ কোনো নিরপেক্ষতা বলে ব্যাপার নেই, এটা আমরা পদে পদে অনুভব করেছি। এবং ভোটিংয়ের সময়ও, যেটাকে আমরা বলি সংগঠিত ভুয়ো ভোটিং, সেই সংগঠিত ভুয়ো ভোট সেটা বিরাট আকারে হয়েছে। এবং সেখানে কিছু কিছু জায়গায় যেখানে আমরা আছি, মানুষ সংগঠিত, মানুষ আপত্তি করেছে, লড়েছে, সেটাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু অন্য জায়গায় প্রশাসনের আশীর্বাদ নিয়ে এই ভুয়ো ভোট যথেষ্ট মাত্রায় হয়েছে। ফলে নির্বাচন কমিশন তো নিজের পিঠ চাপড়াতে ব্যস্ত। নির্বাচন কমিশনের কাছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা একটা জাস্ট কথা না, যে কথাটা আর কোনো মানে থাকছে না। দ্বিতীয় যে কথাটা মানে থাকছে না, যেটাকে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড, যে নির্বাচনে কোনো অসম প্রতিদ্বন্দ্বিতা হবে না, যে ক্ষমতায় আছে আর যে ক্ষমতায় নেই, বড় দল এবং ছোট দল, এদের মধ্যে কোনো অসম প্রতিদ্বন্দ্বিতা হবে না।
কিন্তু বিহারের নির্বাচন আমাদের দেখিয়ে দিল নির্বাচনটা ক্রমেই উত্তরোত্তর আরও বেশি একটা বৈষম্যমূলক ব্যাপার দাঁড়াচ্ছে। এবং ওই জন্য আমরা একটা ভাবছি যে এটা নিয়ে তো নতুন আইন প্রণয়নের প্রয়োজন আছে, যে এই যে নির্বাচনের ঠিক প্রাককালে একটা নতুন স্কিম আনা হবে, আর নির্বাচন চলাকালীন 10,000 টাকা করে ব্যাংকে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে অ্যাকাউন্টে এবং প্র্যাকটিক্যালি ভোট কিনে নেওয়া হবে। এটা যদি হতে থাকে, যেটা বললাম, তাহলে লেভেল প্লেইং ফিল্ড বলে থাকবে না। যে রাজ্যে যে সরকার ক্ষমতায় থাকবে তাকে যদি এটা ছাড় দেওয়া হয় তাহলে সে করবে, সে এটা করবে। বিভিন্ন 5 বছর ধরে কিচ্ছু কাজ হবে না, 5 বছর ধরে সরকারটা পুরো একটা পড়ে থাকবে, সব কিছু থমকে থাকবে, সব টাকা বাঁচিয়ে রাখা হবে, আর সেই টাকা দিয়ে ঠিক নির্বাচনের আগে এই স্কিম ওই স্কিম করে সবাইকে কিছু কিছু পাইয়ে দেওয়া। তাহলে এটাই যদি আমরা চাই যে ভারতবর্ষের যে ওয়েলফেয়ার, আমি ওয়েলফেয়ারের বিরুদ্ধে নই। ওয়েলফেয়ার বলতে আমার কাছে শুধুমাত্র এই কিছু টাকা নয়, ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে মানুষের অধিকার, সে সম্পূর্ণ অধিকার পাওয়ার ব্যাপার। কিন্তু এই পুরো ব্যাপারটা একটা প্রহসনে পরিণত হবে এবং কিছু টাকা বিলি বন্টন ঠিক নির্বাচনের প্রাককালে শুরু হয়ে যাবে। এই জন্য আমরা মনে করি যে এটাও একটা আইন হওয়া উচিত। ইলেকটোরাল বন্ড যেরকম সব কিছু হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট বলল যেটা সংবিধান বিরোধী ছিল, তাও মনে হয় আমরা SIRটাকেও বলেছি সংবিধানের ভাবনার বিরুদ্ধে। তো জানি না সেটা কবে সুপ্রিম কোর্ট বলবে সব কিছু হয়ে যাওয়ার পরে। একইভাবে আমরা মনে করি এই যে টাকা বিলি বন্টনটা হচ্ছে নির্বাচনের সময়ে, এটা আটকাতে না পারলে নির্বাচন সম্পূর্ণ প্রহসনে পরিণত হবে এবং সেজন্য এর মধ্যে একটা টাইম গ্যাপ থাকতে হবে। অন্তত নির্বাচনের আগে যে মডেল কোড অফ কন্ডাক্ট বলা হয় সেটা কোনো মানে থাকবে না। অন্তত 6 মাস একটা কোনো পিরিয়ড তৈরি করতে হবে, যে 6 মাসের মধ্যে আপনি কোনো এই ধরনের বিল বন্টনের নতুন স্কিম অ্যানাউন্স করতে পারবেন। 6 মাস বা 1 বছর একটা সময় কিন্তু দরকার। আমরা ভাবনা চিন্তা করছি এটা নিয়েও কোনো বিল আনা যায় কিনা, কোনো একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হতে পারে কিনা। এই আইনটা কিন্তু দরকার, কারণ না হলে বিহার যে রাস্তাটা দেখালো এই মডেলটা যদি সর্বত্র চলে, এটা যদি একটা মডেল আকারে শুরু করে, তাহলে কোনো রাজ্যে কোনো সরকারকে, সেই সরকার যতই মানুষের জনবিরোধী হোক না কেন, মানুষের যত বিক্ষোভ হোক, যত আপনি রাত জেগে আন্দোলন করুন না দিনে আন্দোলন করুন, লাঠি খান, এটা কিচ্ছু যাবে আসবে না নির্বাচন যদি প্রবেশনা করি। হরিয়ানা, মহারাষ্ট্র এবং বিহারের পরে কি পশ্চিমবঙ্গের টার্গেট? পশ্চিমবঙ্গ টার্গেট তো বলা অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে মোদীজি সরাসরি বলে দিয়েছেন যে পশ্চিমবাংলা পরের টার্গেট, এবং এটা নিয়ে কেউ কখনো আবার এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন যে সত্যি সত্যি পশ্চিমবাংলাটা টার্গেট কিনা। আমরা এই সমস্ত সন্দেহগুলো সরিয়ে দেওয়া উচিত, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। অঙ্গভঙ্গ কলিঙ্গ একদম দখল করার জন্য তারা উঠে পড়ে নেমেছে, বিহার তারা দেখিয়ে দিচ্ছে। গতবারের যে আমাদের কাছে একটু যেটা উদ্বেগের বিষয়, গতবারের পশ্চিমবাংলা বিজেপিকে জোরালোভাবে রুখে দিতে পেরেছিল, তার ঠিক আগেই প্রাককালে বিহারের নির্বাচন হচ্ছিল। সেই বিহারের নির্বাচনে বিহারও যথেষ্ট রুখে দাঁড়িয়েছিল, যদিও সরকারটা কোনো রকম টিকে গিয়েছিল। এবারে আমি এটাই বলবো পশ্চিমবাংলার বামপন্থী কর্মী বাহিনীর কাছে, পশ্চিমবাংলার নাগরিক সমাজের কাছে, পশ্চিমবাংলার কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের আন্দোলন সবার কাছে, যে বিহারের যেটা ফলাফল তাতে কিন্তু বিহারের মানুষ ভেঙে পড়ে, বিহার কিন্তু লড়ে নেবে। বিহারের ফলাফল নিয়ে পশ্চিমবাংলা যেন ভেঙে না পড়ে, পশ্চিমবাংলায় মাঠ ময়দান যেন খালি করে না দেওয়া হয়, পশ্চিমবাংলায় যেন নির্বাচনের আগে কেউ হার না মেনে নেয়, পশ্চিমবাংলা রুখে দাঁড়ায়। কারণ বিহারে যেটা করতে পারা যায়নি, পশ্চিমবাংলা রুখে দাঁড়ানোটা আমার মনে হয় আরও বেশি সম্ভব। কারণ এখানে আমাদের কাছে বাংলার একটা বড় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের ব্যাপারটা আছে। সেজন্য পশ্চিমবাংলাকে তার সর্বশক্তি নিয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং SIR-এর যে চক্রান্ত, মানুষকে ভোটের অধিকার কেড়ে নেওয়া, সেই চক্রান্তকে ব্যর্থ করতে হবে এবং আগামী দিনে এই ফ্যাসিবাদী আগ্রাসনকেও পশ্চিমবাংলা আবার রুখে দিতে হবে। SIR ছাড়া SIR যে ধরনের SIR আমরা দেখেছি এটার প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই যে অজুহাত দিয়ে SIR করা হয়েছে, যে মৃত মানুষের নাম বাদ দিতে হবে, অবশ্যই দিতে হবে। এটা ধারাবাহিকভাবে দিতে হবে, প্রতি বছর আপনি ভেরিফাই করুন, ফিজিক্যাল ভেরিফিকেশন করুন,
এসআইআর যেটা করেছে সেটা হচ্ছে এসআইআর এবং এনআরসিতে কোনো তফাৎ আর থাকলো না। এসআইআর যেটা করেছে যে ভারতবর্ষের আগে 18 বছরের উপরে বয়সের মানুষ তিনি স্বাভাবিকভাবেই ভোটার হতেন। যদি না কারোর ব্যাপারে কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে যে এই মানুষটি এই গ্রামে আছে, লুকিয়ে লুকিয়ে আছে কিন্তু আসলে এখানকার নয়, এরকম কোনো যদি ব্যাপার থাকে যে মায়ানমার থেকে, নেপাল থেকে, ভিয়েতনাম থেকে এসে পশ্চিমবাংলার কোনো গ্রামে কেউ লুকিয়ে আছে, মানুষটি এখানকার না, তাহলে তার নামটা বাদ দেওয়ার জন্য সেটা তো ভেরিফিকেশন স্বাভাবিকভাবেই করে নেওয়া যেতে পারে। কিন্তু আগে প্রমাণ করো তুমি এদেশের নাগরিক। এই যে প্রমাণের দায়টা ভোটার হওয়ার জন্য, এটাকে একটা বাধা দৌড়, এটা একটা হার্ডল রেস। আপনার কাছে প্রথম হার্ডলটা হচ্ছে আপনাকে নিজেকে প্রমাণিত করতে হবে ভোটার হিসেবে। এই যেটা পুরো ব্যাপারটা ভোটারের ঘাড়ে চাপিয়ে দাও, যে দায়িত্ব সরকারের ছিল সেই দায়িত্বটা সরকার প্রাইভেটাইজ করছে, আউটসোর্স করছে, এটাও আউটসোর্স করে দিল ভোটারের উপরে, যে ভোটার তুমি প্রমাণ করো যে তুমি ভোটার হওয়ার উপযুক্ত। তো এর ফলে যেটা হলো, যেটা আমি বললাম যে আমি মানতাম এসআইআরটা ঠিক আছে একটা ভালো কাজ হলো, যে এসআইআর এর ফলে যে তালিকাটা তৈরি হয়েছে, এই তালিকাটা যদি আগের তালিকার থেকে বেশ চোখে পড়ার মতো একটা ইমপ্রুভ তালিকা হতো তাহলে মেনে নিতাম। ঠিক যেরকম নোট বাতিলটা বলা হয়েছিল কালো টাকা নাকি চলে যাবে, যদি সত্যি সত্যি কালো টাকাটা চলে যেত তাহলে উইথ হাইন্ডসাইট মানতাম ঠিক আছে সেই নোট বাতিলটা ঠিক ছিল। যদি সত্যি সত্যি এটা হতো যে নোট বাতিলের ফলে সমস্ত টেররিজম শেষ হয়ে গেল, আর কোনোদিন পুলওয়ামা হবে না, আর কোনোদিন পেহেলগাম হবে না, আর কোনোদিন লালকিল্লায় কিছু ব্লাস্ট হবে না, আর কোনোদিন কোথাও কিছু হবে না, তাহলে হয়তো হাইন্ডসাইট ভাবতাম যে আচ্ছা ওটা একটা ভালোই কাজ হয়েছে। কিন্তু এটাতে ভাবার কোনো অবকাশ নেই। বলে বিহারের এসআইআর এমন কোনো অবকাশ আপনার জন্য রাখেনি যেখান থেকে আপনি এসআইআরকে একটা কোনো বেনিফিট অফ ডাউট দিয়ে দেবেন যে যাই হোক না কেন একটা তো ভালো কাজ হয়েছে, এটা হয়নি। এটা তো দুটো প্রশ্ন। এক হচ্ছে যে ভোটার অধিকার রক্ষা যে যাত্রা হলো তারপর থেকে ভোট, এই মাঝের পরে রাহুল গান্ধীকে কতটা সিরিয়াসলি দেখলেন নির্বাচন নিয়ে? এক। দুই হচ্ছে আপনি যে বলছেন যে বিহার একটা মডেল, এই টাকা দেওয়ার প্রশ্ন, আপনার কি এরকম কোনো আশঙ্কা বা অনুমান আছে যে পশ্চিমবঙ্গে যারা বর্তমান শাসক দল তারাও 26-এর ভোটের আগে বিহার মডেল অনুসরণ করবে? বিহার মডেলটাকে যদি সরকার বৈধতা দেয়, নির্বাচন আয়োগ যদি বৈধতা দেয়, তাহলে রাজ্যে রাজ্যে করবে, কেরালার সরকারও, সব সরকার, যে সরকার যে ক্ষমতায় আছে সে ক্ষমতায় টিকে থাকার জন্য সে তার ক্ষমতা অপব্যবহার করবে, তার পুরো কোষাগারের অপব্যবহার করবে, এটা একটা নিয়মে পরিণত হবে। এটাই ভারতবর্ষের হবে রুলস অফ দ্য গেম। তো এটা যাতে না হয় সেই জন্য পশ্চিমবাংলা নিয়ে না আমার আশঙ্কা সমস্ত গোটা দেশ জুড়ে আছে। তামিলনাড়ু ডিএমকে সরকার করবে, কেন করবে না? যদি এটাকে কেউ বৈধতা দিয়ে দেয় এইভাবে নির্বাচন জেতা যায়, এটা নির্বাচনে জেতার একটা অমোঘ অস্ত্র, সেটা করবে, সব সরকারই করবে। এবং অবশ্যই সেটার সব থেকে বড় বেনিফিট বিজেপি পাবে, তার কাছে কেন্দ্রের টাকাও আছে, কেন্দ্রের সরকার আছে, রাজ্যে রাজ্যে ডাবল ইঞ্জিন আছে এবং সঙ্গে আদানি আম্বানি আছে। রাহুল গান্ধী যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, বলছি বিভিন্ন দলের আমরা এটা অবশ্যই দেখতে হবে যে আমরা যে মোমেন্টামটা তৈরি হয়েছিল ভোটার অধিকার যাত্রা, অবশ্য আমি তখনও বলেছিলাম যে ভোটার অধিকার যাত্রায় যে বিরাট একটা সাড়া পাওয়া গিয়েছিল, সেই সাড়ার মধ্যে দুটো ব্যাপার ছিল। একটা ছিল এসআইআর জনিত মানুষের মধ্যে উদ্বেগ, আশঙ্কা, বিক্ষোভ, এটা। আর একটা ছিল মানুষের বিহারে সরকার পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা। এই দুটো মিলিয়ে এসআইআর ওই বিরাট একটা সমর্থন আমরা দেখেছিলাম। এরপরে এই ব্যাপারটাকে সাস্টেন করার জন্য বা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ধারাবাহিক অভিযান দরকার ছিল সেখানে অবশ্যই আমাদের বড় গ্যাপ থেকেছে। এবং যেটা সিট শেয়ারিং নিয়ে প্রচুর সময় গেছে। চিফ মিনিস্টার, ডেপুটি চিফ মিনিস্টার কে হবে হবে না, তার নাম কবে ঘোষণা হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত নিয়ে অনেক টালবাহানা, অনেক কিছু রয়েছে। এগুলো অবশ্যই আমাদের যে নির্বাচনী অভিযানের যে গতি, সেই গতিটাকে ক্ষতিগ্রস্ত করেছে, এটা অবশ্যই করেছে খানিকটা। এবং সব মিলিয়ে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে যেখানে পার্থক্যটা থেকে গেল সেটা হচ্ছে সবাই যেটা বলছিল যে এনডিএর কাছে যে ভোটটা আছে সেটা আমাদের থেকে প্রায় 5% বেশি। ফলে 5% ভোটের ব্যবধান, সেই ব্যবধানটাকে অতিক্রম করার দরকার ছিল। এবং আমাদের কাছে তো ভোটের ব্যবধান অতিক্রম করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আন্দোলন।
সেটা হচ্ছে মানুষের দাবি দেওয়া। আমরা মনে করি কোনো মানুষই নিজেকে জাতির নামে কি ধর্মের নামে কেউ বিকিয়ে দেননি, সবাই তারা বিবেচনা করে ভোট দেন। অতএব মানুষের সেই যে বিবেচনা, সেই বিবেচনা বোধে সেই ব্যাপারগুলোকে পাল্টানো, সেখানে অন্য প্রশ্নগুলোকে তুলে আনা এবং এইভাবেই সমীকরণগুলো বদলায়। না হলে তো সমীকরণগুলো নির্দিষ্ট চিরকাল চিরন্তন শাশ্বত হয়ে থেকে যেত। এই যে জায়গায় আমাদের যে ভোট শেয়ারটা বাড়ানোর দরকার ছিল, এটা আমরা করতে পারলাম না এবং সেখানে মোটামুটি আমাদের ভোটের পার্সেন্টেজ একই থাকলো, সংখ্যাটা প্রায় এক থাকলো। সরকার বিরোধী যে ভোটটা ছিল সেই ভোটের প্রায় 5% কিছুটা জনসুরাজ পার্টি, কিছুটা NIM, প্রায় 5% এদিকে চলে গেল। আর তা সত্ত্বেও কিন্তু সেই 5% যদি আমাদের দিকে আসতো তাহলেও সেটা NDA ভোট শেয়ারটা কমাতো, NDA ভোট শেয়ারটা আরও 10% থাকলো। সেইটাকে ভাঙার জন্য যেটা দরকার ছিল সেটা হতে পারেনি। এবং সেখানে কি কি জিনিসের কতটা পার্সেন্টেজ, এই যে অতিরিক্ত ভোট বিহারে পড়েছে, সেই অতিরিক্ত ভোট ভোটার লিস্টের মধ্যে ফেরবদল এবং এই টাকা পয়সার বড় ইম্প্যাক্ট, এই সবগুলোই জমা পড়েছে NDA এর ঘরে, খুব স্বাভাবিক। এই যে NDA এর ঘরে যেখান থেকে অতিরিক্ত ভোট জমা পড়েছে, সেই অতিরিক্ত ভোট আমি মনে করি এটা এমনটা নয় যেটা চিরকালের জন্য জমা পড়ে গেল বন্ধ থাকবে, নয়। এবারের নির্বাচনে মানুষ দিয়েছে, এবারের নির্বাচনে মানুষ দিয়েছে, সেই জন্য আমার ভরসাটা আবারও মানুষের উপরেই। সেই মানুষ আবার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন। এই নির্বাচন শেষ নির্বাচন নয়, পাল্টে যাবে, হয়তো দুটোই পাল্টে যাবে। আপনারা বলছেন মানুষের আন্দোলন, আন্দোলন আপনারা করছেন মানুষের জন্য, টাকা দিয়ে সবার জন্য তো বন্ধ হয়ে যাবে। মানে আপনারা যে আদর্শ চেষ্টা করছেন, যদি টাকা ধরে রাখেন তার সমস্ত ব্যাপারটাই তো নষ্ট না হবে কেন, হবে না। কারণ আমি বলছি আপনি ধরে নিন যে আমরা 14 লক্ষ ভোট পেয়েছি, তাহলে আমরা 14 লক্ষ যে ভোটটা পেয়েছি তার মধ্যে ধরে নিন 7 লক্ষ মহিলার ভোট আছে। তাহলে সেই 7 লক্ষ মহিলা যারা 10,000 টাকাতে বিভ্রান্ত হননি, 10,000 টাকা পেয়ে থাকুন না পেয়ে থাকুন, সেই 14 লক্ষ মানুষ যারা এই 1100 টাকার পেনশন, তারা বুঝেছেন যে 1100 টাকা পেনশনটা আমার প্রাপ্য যে অধিকার তার একটা খুব ছোট অংশ, কিন্তু তার জন্য আমাকে সরকারের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আর এই গণতন্ত্র বিরোধী একটা সরকারকে ভোট দিয়ে আবার ফিরিয়ে আনতে হবে। তারা এটা মনে করেননি, সেটাই মনে করছি এটা তো মানুষের চেতনার উপর নির্ভর করে। আমার তো মানসিক প্রশাসন বলছি যে মানুষ 10,000 টাকা পেলেই ভোটটা দিয়ে দেবেন, এটা নয়। কেন পেয়ে দেবেন? সেই 10,000 টাকা পেয়েও তারা ভোট দেবেন না, এই চেতনা মানুষের দরকার। আমরা মানুষের এই চেতনার তো কোনো বিকল্প নেই। এই চেতনা, আন্দোলন, সংগঠন, আমি মনে করি এটাই তো বামপন্থাটা এটাই আনে। এই চেতনা যদি সৃষ্টি করতে না পারে তাহলে সেই বামপন্থা দুর্বল বামপন্থা। ফলে আমি সেখান থেকে ভাবছি যে আমরা 14 লক্ষ পেয়েছি, কিন্তু যদি হয়তো আমি 16 লক্ষ পেতাম, আরো 2 লক্ষ ভোট পেতাম, তাহলে এই বাজারেও আমরা হয়তো যে 2টো আসন জিতেছি, আমরা 8টা বা 10টা আসন জিততাম। ওই যে অতিরিক্ত ভোটটা আমরা পেলাম না, সেইটা আমাদের কাছে অবশ্যই একটা চিন্তার বিষয় যে কেন সেটা হলো না। সেই যে মার্জিনাল ইনক্রিমেন্টাল যে জায়গাটা যেখানটা আমরা আটকে থাকলাম, এটা তার ফলে ওই 14 লক্ষ যে ভোটটা আমি পেয়েছি, যেটা গতবারের ভোটের থেকে আমাদের বেশি, তো সেটা তো অবশ্যই আমাদের কাছে মনে করি অনেক সময় আমরা যখন সিট নিয়ে আলোচনা করি, সেই আলোচনা বা স্ট্রাইক রেট ইত্যাদি নিয়ে যে কথা, সেই কথাগুলো অনেক সময় আমাদেরকে মিসলিড করে। তার যেটা বুনিয়াদী স্ট্রেংথ, সেই বুনিয়াদী স্ট্রেংথটা হচ্ছে ভোট শেয়ার। তো সেই ভোট এবং ভোট শেয়ারে আমরা এগোতে পারি, এটা হচ্ছে আমাদের কাছে। আমরা পিছিয়ে যাইনি, কিন্তু আমরা এগোতে পারি। 2021-এর ভোটের আগে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছে এবং আপনি বারবার বিজেপির সম্পর্কে রাজ্যের যারা ভোটার তাদের বিজেপি ভয়ঙ্কর যে অবস্থান সেই সম্পর্কে সচেতন করেছে। 2026-এ আপনাদের কি, আপনারা বামপন্থার পুনর্জাগরণ চাইবেন, আপনাদের কালকে কনভেনশনে মোহাম্মদ সেলিম যাবেন, সেক্ষেত্রে আপনাদের 2026-এ মূল লক্ষ্যটা কী হবে? বিজেপি না বিজেপি তৃণমূল? প্রথম কথা হচ্ছে, আমি যেটা মনে করি, আমরা বারবারই বলেছি, 2021-এও বলেছিলাম, আপনারা ওটুকুই মনে রেখেছেন যে আমি বিজেপির বিরুদ্ধে বলেছিলাম। আপনারা ওটা মনে রাখেননি যে আমরা পশ্চিমবাংলায় 24টা আসনে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থন দিয়েছিলাম, আমরা নিজেরাও 12টা আসনে লড়েছিলাম এবং আমরা পশ্চিমবাংলাতে বিজেপিকে আটকানোর কথা বলেছি, বাকি মানুষের বিবেচনার উপরে ছেড়েছি। তার কারণ হচ্ছে যে আমরা এখনো বিজেপি এবং তৃণমূলকে একাকার করে দেখি না।
আমরা পশ্চিমবাংলাটাকে একটা অবিজেপি শাসিত রাজ্য হিসেবে দেখি, যে সরকার সম্পর্কে মানুষের প্রচুর অভিযোগ আছে, যে সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা আছি, প্রত্যেকটি প্রশ্নে আমরা আন্দোলনে আছি, কিন্তু সব কিছু ঘেটে দিয়ে একাকার করে দিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বলে দেওয়া, আমরা এই ঘাটাঘাটিটা করি না। আমরা যেটা করি, আমরা যেটা বলি যে বিজেপি নির্দিষ্টভাবে গোটা ভারতবর্ষের জন্য এমন একটা বিপদ, ঠিক যেরকম এসআইআরটা আমরা আগে দেখিনি, ফলে আমরা অন্য অনেক পার্টি দেখেছি, জরুরি অবস্থা দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু বিজেপি যেটা করছে এবং যেটা করতে চলেছে এটা ভারতবর্ষ আগে দেখেনি, এবং যেটা আমরা আগে দেখিনি সেটাকে আমরা নাম দিয়েছি ফ্যাসিবাদ। এবং সেই জন্য আমরা মিলিয়ে দিই না। আমরা এখনো পশ্চিমবাংলার মানুষকে বলবো, যে বিজেপির বিপদ সম্পর্কে অবশ্যই যে মানুষ শর্ট সাইটেড হবে, যার কাছে শুধু এটুকুই দেখা দেবে যে এই রাজ্যের সরকারটা যাক আর চলে আসুক বিজেপি, কেউ কেউ ভাবছেন দ্রুত চলে আসুক, কেউ ভাবছে যে বিজেপি সিরিয়াসলি করছে না কেন, সিরিয়াসলি চাইছে না কেন আসতে, আমি জানি না বিজেপির সিরিয়াসনেসটা কীভাবে কে মাপবে। তো এইটা যারা ভাবছেন আমরা ওটার মধ্যে নেই। আমরা পরিষ্কারভাবে আছি যে আমরা মানুষকে মনে করি মানুষ সচেতন, মানুষের বিবেচনা আছে। সেই মানুষের বিবেচনা আমরা দুটো জিনিসকেই রাখবো, যে এই যে বিহারের মতো রাজ্যে যেটা হলো, পশ্চিমবাংলা যেটা করার কথা বলছে, এসআইআর যেটা হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো গণতন্ত্রের উপরে যে সার্বিক আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, লড়তে হবে। এবং এটা কোনো স্টেজ থিওরি নেই যে পরে ওটা দেখে নেবো পশ্চিমবাংলায় কি হবে, ওটা পরে দেখে নেবো। পরে দেখে নেওয়া যায় না, এটা আমাদের ত্রিপুরা বলছে যে পরে দেখে নেওয়া বলে কিছু হয় না, আপনাকে এখনই সবটা দেখতে হবে। আপাতত এটুকু দেখবো পরে ওটা দেখবো, এটা হয় না। আর আপাতত রাজ্যেরটা দেখবো পরে কেন্দ্রেরটা ভাববো, এটাও হয় না। ফলে আমরা এই ধরনের কোনো স্টেজ থিওরিতে নেই। আমরা যেটা ভাবি যে এখনই পশ্চিমবাংলার মানুষ, সচেতন মানুষ, বামপন্থী মানুষ, আমাদের সবটা দেখতে হবে, গণতান্ত্রিক মানুষকে সবটা দেখতে হবে, এবং আন্দোলনের মধ্য দিয়ে সেই জন্য আমরা এগুলো জোর দিয়েছি বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। আমরা মনে করি যে বামপন্থার যদি পুনর্জাগরণ বাংলার মতো একটা রাজ্যে যেটা বামপন্থার ঐতিহ্য বহন করে, সেই রাজ্যে যদি বাংলায় বামপন্থার যদি পুনর্জাগরণ দিতে না হয়, তাহলে এই সরকারটা গেলেও সেখানে যদি বামপন্থীরা পুনর্জাগরণটা না হয়, আর ফলে বামপন্থার পুনর্জাগরণটা এই সরকারটা আছে কি নেই এটা ব্যারোমিটার নয়, এটা দিয়ে বোঝা যাবে না। বামপন্থার পুনর্জাগরণ হচ্ছে বাংলার কৃষক আন্দোলন, বাংলার শ্রমিক আন্দোলন, বাংলার মানুষ কতটা বিজেপিকে বুঝতে পারছে, বাংলার মানুষ কতটা বিজেপির বিপদটাকে বুঝতে পারছে, এটা হচ্ছে বামপন্থার একটা বড় মাপকাঠি। যদি এটাকেও না বুঝতে পারে তো সে যথেষ্ট বামপন্থী নয়। সেই জন্য আমরা বামপন্থার সার্বিক পুনর্জাগরণের কথা বলছি। অবশ্যই আমরা চাই পশ্চিমবাংলায় দ্রুত একটা বামপন্থার পুনর্জাগরণ এবং একটা তৃতীয় শক্তি উঠে আসুক, এখানে উঠে আসুক। এটা পশ্চিমবাংলা বিহারের নির্বাচনের ফলাফলের পরেও এটাই বাংলার বামপন্থী কর্মী বাহিনীর কাছে এবং গণতন্ত্র প্রেমী মানুষের কাছে আমাদের আবেদন।